হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা পড়ছি ক্লাস 9-এর একটি প্রবন্ধ নব নব সৃষ্টি। প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর লেখা। তো তোমাদেরকে প্রথমেই আমি বলেছিলাম যে এই যে নব নব সৃষ্টি, এই পুরো গল্পটাই, পুরো প্রবন্ধটাই হচ্ছে ভাষা কেন্দ্রিক একটি প্রবন্ধ। এই প্রবন্ধতে প্রাবন্ধিক বারবার দেখিয়েছেন যে কোনো ভাষাকে জীবিত রাখতে গেলে কিভাবে সেই ভাষা অন্যান্য ভাষার থেকে নতুন নতুন শব্দ তার নিজের ভাষার যে জায়গা, সে ভাষার যে জায়গা সেখানে করে নেয় এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য ভাষা থেকেও বিভিন্ন রকমের শব্দ গ্রহণ করে এবং নিজের ভাষারও কিছু কিছু বর্জন করতে হয়, যেগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো প্রথম লাইনেই আমরা যেটা পড়েছিলাম যে সংস্কৃত ভাষা আত্মকেন্দ্রিক একটি ভাষা, আত্মনির্ভরশীল একটা ভাষা, যে ভাষার কোনো একটা নতুন বস্তুর বা নাম ঠিক করার জন্য আলাদা কোনো ভাষার কাছ থেকে কোনো শব্দ ধার করতে হয় না। তার সম্ভারে যা আছে সেখান থেকেই অদল বদল করেই কিন্তু সে নিজের একটা নতুন নাম বা বস্তুর নাম ঠিক করে ফেলে। কিন্তু বাংলা বা ইংরেজির ক্ষেত্রে কিন্তু তা নয়। ইংরেজি এবং বাংলার ক্ষেত্রে আমরা দেখেছি প্রচুর পরিমাণে বিদেশি ভাষা, বিদেশি শব্দ কিন্তু গৃহীত করা হয়েছে। বাংলা ভাষায় প্রচুর পরিমাণে সংস্কৃত ভাষা তোমাদেরকে বলেছিলাম তৎসম আকারে কিন্তু ঢুকে গেছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষে যে মুঘল পাঠান এরা আক্রমণ করেছিল, তাদের যে কালচারটা, তারা দীর্ঘ সময় এখানে থেকেছে ভারতবর্ষে, তাদের যে কালচারটা সেটা ভারতীয় কালচারের সঙ্গে মিশেছে এবং তাদের ভাষা, তাদের রকম সকম, তাদের সংস্কৃতি, তাদের বর্ণ সমস্ত কিছু কিন্তু আমাদের এই ভাষার মধ্যে ঢুকে গেছে। যার কারণে আজকাল আমরা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমরা ব্যবহার করি সেখানেও কিন্তু তাদের এই ফার্সি, আরবি বিভিন্ন ভাষা আমাদের সংমিশ্রণে কিন্তু ঘটে গেছে, একটা সমৃদ্ধ হয়ে গেছে বাংলা ভাষায়। তো আমরা পড়েছিলাম যে হিন্দি যারা ভাষী, হিন্দিভাষীরা চেষ্টা করছে তাদের ভাষা থেকে, হিন্দিভাষী যারা সাহিত্যিক আছে তারা চেষ্টা করছে তাদের ভাষা থেকে যাতে বিদেশি শব্দগুলোকে বিলুপ্ত করা যায়, আরবি, ফার্সি, ইংরেজি শব্দগুলোকে যাতে সরিয়ে দিয়ে তাদের নিজস্বতা একটা ভাষা আনা যায় এবং সেই চেষ্টা করছে। তো আমরা এটাও জেনেছি যে তাদের যে চেষ্টা, যেমন একটা ভাষা দীর্ঘদিন পরে একটা অন্যান্য ভাষার সংমিশ্রণে গড়ে ওঠে, ঠিক সেরকমই তাকে খুব তাড়াতাড়ি বিতাড়িতও করা যায় না। মানে যে কোনো ভাষা থেকেই যে কোনো শব্দকে তাড়াতাড়ি বিতাড়িত করা যায় না। এই যে প্রয়াস, এই প্রয়াসটা কিন্তু দীর্ঘ সময়, তাই বলছে। তো আমরা দেখছি যে কাজটা তারা শুরু করেছে সেই কাজটা কিন্তু দীর্ঘ সময় পরে একটা সাকসেস হবে, তার চেষ্টা কিন্তু চলছে। তো এতটুকুনি আমরা পড়েছিলাম, আজকে আমরা তার পরের অংশটুকুনি থেকে পড়ব। তো চলো আমাদের আজকে ক্লাসটি শুরু করা যাক। তো দেখো আজকে আমরা এখান থেকে পড়ব। বলেছে, বলা বাহুল্য রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। এখানে দেখো বলছে শুধুমাত্র যে তারা করেছে তা না, কবিগুরু রবীন্দ্রনাথও কিন্তু তার লেখনীর মধ্যে দিয়ে খুব স্বচ্ছন্দেই বিদেশি ভাষার কিন্তু প্রয়োগ করেছে। আব্রু দিয়ে, আব্রু দিয়ে এই শব্দটির অর্থ হচ্ছে স্ত্রী জাতির সম্ভ্রম। এখানে আমি লিখছি আব্রু একটি ফার্সি ভাষা। এরপর আছে ইজ্জত দিয়ে। ইজ্জত কথাটির অর্থ হচ্ছে সম্মান। ইমান দিয়ে, ইমান কথাটির অর্থ হচ্ছে বিবেক বা বিবেক বুদ্ধি দিয়ে।
বুকের রক্ত দিয়ে, এই সমস্ত কিছুই কিন্তু তিনি ব্যবহার করেছেন। সমস্ত এই যে ভাষাগুলো, আব্রু ভাষা, ইজ্জত, ইমান, এগুলো সবই বিদেশি, ফার্সি, আরবি এই ধরনের শব্দ। এই শব্দগুলো কিন্তু রবীন্দ্রনাথ খুব স্বচ্ছন্দেই, খুব স্বাভাবিকভাবেই তার লেখনীর মধ্যে তুলে ধরেছেন। তারপরে বলছে নজরুল ইসলাম ইনকিলাব নয় এবং শহীদ শব্দ বাংলায় ঢুকিয়ে গিয়েছেন। বা আমাদের কবি নজরুল ইসলাম তিনিও কিন্তু খুব স্বাভাবিকভাবেই ইনকিলাব, অর্থাৎ ইনকিলাব শব্দটির অর্থ হচ্ছে বিপ্লব। এই বিপ্লব শব্দটি বা ইনকিলাব শব্দটি তিনি কিন্তু ব্যবহার করেছেন এবং শহীদ শব্দটিও ব্যবহার করেছেন। আমরা জানি স্বাধীনতা সংগ্রামী শহীদ ভগৎ সিং তিনি কিন্তু ইনকিলাব এই শব্দটি ব্যবহার করেছিলেন। শহীদ, এই শহীদ কথাটির অর্থ হচ্ছে, শহীদ মানে ধর্মযুদ্ধ বা ন্যায়সঙ্গত অধিকার লাভের জন্য আত্মোৎসর্গকারী বা নিহত ব্যক্তি। যারা ধর্মযুদ্ধ বা কোনো একটা সংগ্রাম, যে সংগ্রামে অধর্মকে বিনাশ করার জন্য বা ন্যায়, যেটা ন্যায্য, মানুষের দাবি যেটা, সেইটা বোঝানোর জন্যই কিন্তু আত্মোৎসর্গ, নিজেকে উৎসর্গ করে যে সমস্ত ব্যক্তি, তারাই কিন্তু শহীদ। বিদ্যাসাগর সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না। বেনামিতে লেখা অসাধু রচনায় চুটিয়ে আরবি ফার্সি ব্যবহার করতেন। বিদ্যাসাগর আমরা জানি তিনি তার বেশিরভাগ গ্রন্থ, যেমন প্রভাবতীর সম্ভাষণ, সীতার বনবাস, এই সমস্ত লেখাগুলো তার সবই কিন্তু সাধু ভাষায় লেখা। তো এই যে লেখনীতে তিনি কিন্তু কোনোভাবেই বিদেশি শব্দের কিন্তু প্রয়োগ করেননি। তিনি কি করেছেন না, বেনামি, নিজের নাম না রেখে, মানে ছদ্মনাম বা বিভিন্ন অন্যান্য নামে যে সমস্ত লেখাগুলো তিনি লিখেছিলেন, সেই লেখাগুলিতে কিন্তু তিনি আরবি, ফার্সি এই ধরনের শব্দগুলো ব্যবহার করেছেন। এরপরে বলছে যে আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহাম্মকি বলে মনে করতেন। দেখো এখানে অতিশয় শব্দটির অর্থ হচ্ছে খুব, এখানে লিখছি আমি। আর নিষ্ঠাবান কথাটির অর্থ হচ্ছে নিষ্ঠা আছে এমন ব্যক্তি। তো এখানে যার কথা বলেছি পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, তিনি কি করেছিলেন, তিনি হচ্ছে আমাদের বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন গ্রন্থ চর্যাপদ, সেটি তিনি আবিষ্কার করেছিলেন। তিনি আর কি করেছিলেন না, এই যে চর্যাপদের তাছাড়াও বিভিন্ন রকমের যে ভাষাকে কেন্দ্র করে যে সমস্ত আরবি ফার্সি শব্দ আসছে, সেই শব্দের বিরুদ্ধে তিনি ধর্মযুদ্ধ ঘোষণা করা, মানে তার বিরুদ্ধে কথা বলা কিন্তু আহাম্মকি, অর্থাৎ আহাম্মকি শব্দটির অর্থ হচ্ছে বোকামি। জিহাদ মানে হচ্ছে ধর্মযুদ্ধ। আমি এই জায়গাটায় লিখছি। তো বলছে এই যে আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে সেই সমস্ত ভাষা প্রয়োগ হবে না বা তাদেরকে যা আমাদের সাহিত্যের মধ্যে আনা যাবে না, এই ধরনের শব্দের বিরুদ্ধে তিনি কিন্তু ধর্মযুদ্ধ ঘোষণা করাটা একটা বোকামি বলে মনে করেছেন। তারপরে বলছে আলাল ও হুতমের ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। আলাল অর্থাৎ আলালের ঘরে দুলাল এবং হুতম হচ্ছে হুতুম পেঁচা।
এর যে ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। সাধারণ বাংলা এ স্রোতে গা ঢেলে দেবে না বলে তার উল্লেখ এই স্থলে নিষ্প্রয়োজন। এবং হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র হিন্দিতে বিস্তর আরবি ফার্সি ব্যবহার করেছেন। এখানে প্রেমচন্দ্র বলতে হিন্দির গিয়ে বলতে প্রেমচন্দ্রকে বোঝানো হয়েছে। বলছে যে আলালে ঘরে দুলাল এবং হুতুম প্যাঁচা ভাষার বিশেষ উদ্দেশ্য নির্মিত হয়েছে এবং সাধারণ বাংলায় স্রোতে গা ঢেলে দেবে না বলে তাদের উল্লেখ এই স্থলে নিষ্প্রয়োজন। এবং তার সঙ্গে কি হচ্ছে, হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র হিন্দিতে হিন্দি ভাষার বঙ্কিম বলা হয় প্রেমচন্দ্রকে। হিন্দি সাহিত্যের ক্ষেত্রে বলছি আমি, হিন্দি সাহিত্যে বঙ্কিমচন্দ্র বলা হয় প্রেমচন্দ্রকে। তো তিনি কি করেছিলেন, তিনিও কিন্তু হিন্দিতে প্রচুর পরিমাণে আরবি ফার্সি এই ধরনের শব্দগুলো ব্যবহার করেছেন। এরপর দেখো বলছে যে এই স্থলে আর একটি কথা বলে রাখা ভালো, রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে। শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত শব্দ বহুল হবেই। পক্ষান্তরে মোগলরাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা অনেকখানি হুতম ঘেঁষা হয়ে যেতে বাধ্য। বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা এক, তাতে আছে গাম্ভীর্য, বাঁকা চোখের ভাষা ভিন্ন, তাতে আছে চটুলতা। তো বলছে এই স্থলে আরো একটা কথা বলে রাখা ভালো। তারপরে প্রাবন্ধিক বলছেন যে রচনার ভাষা তার যে বিষয়বস্তুটা থাকে, যে কোনো রচনাংশতেই তার যে বিষয়বস্তু থাকে সেই বিষয়বস্তুর ওপর কিন্তু পুরো রচনার ভাষাটি নির্ভর করে। শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত শব্দ বহুল হবে। শঙ্কর দর্শনের ক্ষেত্রে কিন্তু যখন সেটা এখানে যে কথাটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে আমাদের বাঙালি নৈয়ায়িক শঙ্কর তর্ক বাগীশ রচিত শঙ্কর সূত্র এবং ব্যাখ্যা যে গ্রন্থটা আছে সেই গ্রন্থতে কিন্তু প্রচুর পরিমাণে সংস্কৃত ভাষা ব্যবহার করা হচ্ছে। স্বাভাবিকভাবেই তিনি তার লেখাতে সংস্কৃত যে ভাষা সেই ভাষা কিন্তু ব্যবহার করেছেন। এবং তারপরে বলছে পক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতেও ভাষা অনেকখানি হুতম ঘেঁষা হয়ে যেতে বাধ্য। অর্থাৎ মুঘল খাবার যেখানে পাওয়া যায় সেরকম রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট যেটা আমরা বলি, সেই জায়গায় কিন্তু যখন ভাষা সেটা বর্ণনা করতে গিয়ে যে আমরা ভাষা ব্যবহার করব সেটা কিন্তু অনেকখানি হুতম প্যাঁচার নকশাতে যে কথ্য ভাষার ব্যবহার করা হয়েছে সেই রকম কথ্য ভাষায় কিন্তু এখানে ব্যবহার করা হবে, সেটা হয়ে যেতে বাধ্য হয়ে যাবে। বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা এক, অর্থাৎ বলছে যে দৈনিক বসুমতী পত্রিকা পত্রিকার যে সম্পাদক তিনি কি করেছেন, তার যে ভাষা সেটা গাম্ভীর্যময় করে তুলেছেন এবং বাঁকা চোখের ভাষা ভিন্ন, এবং সেই বাঁকা চোখের যে ভাষা যেমন ভিন্ন হয় ঠিক সেরকম গোছের ভাষায় কিন্তু ব্যবহার করেছেন। এবং তাতে থাকে চটুলতা। চটুলতা শব্দটির অর্থ হচ্ছে চঞ্চলতা। ঠিক আছে, তারপরে বলছে বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে আরবি, ফার্সি এবং ইংরেজি প্রধান। সংস্কৃত শব্দ বিদেশি নয় এবং পর্তুগিজ, ফার্সি, স্প্যানিশ শব্দ এতই কম যে সেগুলো নিয়ে অত্যাধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। বলছে বাংলা যে শব্দভাণ্ডার সেই শব্দভাণ্ডারে অত্যাধিক হারে আরবি, ফার্সি এবং ইংরেজির প্রাধান্য বেশি। আমাদের এই যে জায়গা বাংলাতে যখন বারবার অ্যাটাক হয়েছে এবং কি হয়েছে, মুঘলরা, তারপরে হচ্ছে পাঠানরা, তারপরে তোমার দিল্লির যে দাস বংশ, এই সমস্ত আফগানরা, এরা কিন্তু এসেছে, রাজ করেছে এবং বিভিন্ন মানুষ ছড়িয়ে গেছে, বাংলায় তো বিশেষভাবে প্রাধান্যতা পেয়েছে। তাই কি হচ্ছে, এই যে মানুষের যে ভাষার ব্যবহার আরবি, ফার্সি,
তাদের যে সংস্কৃতি সেটা কিন্তু বাংলা ভাষার মধ্যে ঢুকে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে ইংরেজিও। কারণ আমরা জানি যে মূল ঘাঁটি ছিল হচ্ছে কলকাতা, মানে তাদের রাজধানী, ভারতবর্ষের তৎকালীন রাজধানী কলকাতা ছিল বলে বেশিরভাগ ইংরেজরা, বিদেশিরা, পর্তুগিজরা তারা কিন্তু মানে সেন্টারে আসারই চেষ্টা করতো, কলকাতায় আসতো, এবং তাদের যে প্রাধান্য সেটা কলকাতা ব্যাপী সব জায়গায় সর্বত্র কিন্তু ছড়িয়ে থাকতো। সেই জন্য বাংলায় এই ইংরেজি যে প্রভাবটা সেটা কিন্তু অত্যাধিক হারে পড়েছে। বাংলা ভাষায় তাই আরবি, ফার্সি এবং ইংরেজি ভাষার যে প্রাধান্য সেটাই কিন্তু সব থেকে বেশি। সংস্কৃত শব্দ বিদেশি শব্দ নয়, সংস্কৃত শব্দ যেগুলো আছে সেগুলো কিন্তু বিদেশি নয়, এবং পর্তুগিজ, ফার্সি, স্প্যানিশ শব্দ এতই কম যে পর্তুগিজরা, ফরাসি, স্প্যানিশ যারা স্পেন থেকে এসেছে, এই সমস্ত তাদের যে ভাষা ছিল সেই ভাষা বা শব্দ যে এতগুলোই কম যে সেগুলো নিয়ে দুশ্চিন্তা করার কিন্তু কোনো কারণই নেই, সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করার কোনো কারণ নেই। বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষার চর্চা আমরা করি না কেন সে ভাষার শব্দ বাংলাতেই ঢুকবে। বাংলা ছাড়া যে কোনো ভাষাই আমরা ব্যবহার করি না কেন সেটা কিন্তু অনায়াসেই বাংলার মধ্যে মিশে যাবে। যেমন আমরা যে কোনো এখন কথা বলতে গিয়ে অনেক সময় হিন্দির বিভিন্ন রকমের শব্দ ব্যবহার করি, নিজের ভাব প্রকাশের জন্য খুব সহজেই আমাদের মাথায় যে শব্দটা আসে সেই শব্দটা প্রয়োগ করি, সেটা বাংলা হোক বা হিন্দি হোক বা ইংরেজি হোক। তো আমরা যে কোনো প্রকারই কিন্তু যে কোনো প্রকার ভাষায় বাংলা ভাষার মধ্যে ঢুকিয়ে দিই, এবং সেই শব্দটা আস্তে আস্তে কিন্তু বাংলার ভাষা ভাণ্ডারের মধ্যে কিন্তু চলে আসে। তারপর বলছে সংস্কৃত চর্চায় এদেশে ছিল বলে বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে, এখনো আছে বলে অল্প বিস্তর ঢুকছে, যতদিন থাকবে ততদিন আরো ঢুকবে বলে আশা করতে পারি। বলছে আমাদের প্রাচীন যে ঐতিহ্য, প্রাচীন যে সংস্কৃতি, বেদের যুগে এবং বেদ পরবর্তী যে যুগ, সেই সময় কিন্তু আমরা দেখতে পাই যে সংস্কৃত ভাষার প্রাধান্য কিন্তু বেশি ছিল। সংস্কৃততেই সমস্ত লেখালেখি, চর্চা, বই, এমনকি কথা বলা পর্যন্ত সংস্কৃতিতে ছিল, যার প্রভাব কিন্তু বাংলাতে তো পড়বেই, গোটা বিশ্বতেই, গোটা ভারতবর্ষতেই আছে, এবং বাংলাতেও এর প্রভাব বিস্তরভাবে পড়েছে। এবং সেই সংস্কৃত ভাষা কিন্তু এখনো আমাদের সিলেবাসের মধ্যে রাখা হয়েছে, সেটা নিয়ে এখনো আমাদের চর্চা হয়, এবং অল্প বিস্তর কিন্তু ঢুকছে, এখনো কিন্তু বহু শব্দ আছে যেগুলো মানে ঢুকে যাচ্ছে। এবং যতদিন থাকবে, যতদিন এই সংস্কৃত নিয়ে আমাদের চর্চা থাকবে, যতদিন আমাদের সংস্কৃত নিয়ে নাড়াচাড়া থাকবে, ততদিন কিন্তু এই সংস্কৃত শব্দ আমাদের বাংলা ভাষার মধ্যে ঢুকেই যাবে। স্কুল কলেজ থেকে যে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না, তার অন্যতম প্রধান কারণ বাংলাতে এখনো আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন। সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। বলছে স্কুল কলেজ থেকে এখনো আমরা কিন্তু সংস্কৃতকে বঞ্চিত করতে চাই না, কারণ আমাদের সিলেবাসে এখনো পর্যন্ত সংস্কৃত আছে, সংস্কৃতের প্রাধান্য বেশি, এবং সংস্কৃতকে যদি আমরা বঞ্চিত করি তাহলে আমাদের যে মূল খাবার সেই খাবার থেকে কিন্তু বঞ্চিত করা হচ্ছে। তার মানে এখানে আমরা বুঝতে পারছি সংস্কৃত যে গুরুত্ব সেটা কতটা বেশি। সংস্কৃত ভাষা হচ্ছে মূল, যেখান থেকে বাংলা থেকে শুরু করে, ওড়িয়া থেকে শুরু করে বিভিন্ন ভাষার কিন্তু জন্ম নিয়েছে, সেখান থেকে, মানে এই সংস্কৃত ভাষাকে মা বলা চলে। তো এই মাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু মানে সেই ভাষাটার কোনো গুরুত্ব থাকবে না। যেমন আমাদের খাবারেই আমরা ভাত, ডাল, সবজি এইগুলো খাই, কিন্তু ভাতটা কিন্তু প্রধান খাদ্য কিন্তু আমাদের ভাত। ঠিক সেই রকমই একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু সংস্কৃতের হয়ে আছে। সংস্কৃত চর্চা চাই না আমরা উঠিয়ে দিতে, কারণ এটাই হচ্ছে প্রধানতম কারণ বাংলাতে এত পরিমাণে সংস্কৃত শব্দ, যেমন চন্দ্র, তারা, সূর্য, বৃক্ষ, পক্ষী, এই সমস্ত কথা, এই সমস্ত শব্দগুলো কিন্তু সংস্কৃত শব্দ, যার ফল তার পরবর্তীতে অনেক চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জগুলো আমরা এখন ইউজ করি, কিন্তু এই যে মূল শব্দগুলো এগুলো সরাসরি সংস্কৃত থেকে বাংলা শব্দ ভাণ্ডারে যুক্ত হয়েছে, এবং বাংলা শব্দ ভাণ্ডারকে কিন্তু সমৃদ্ধ করেছে। বিশাল পরিমাণের একটা শব্দ কিন্তু সংস্কৃত শব্দ জায়গা দখল করে আছে বাংলা শব্দ ভাণ্ডারে। তাই বলছে যে সংস্কৃত চর্চা যদি আমরা উঠিয়েই দিই তাহলে কিন্তু আমরা বহু সংস্কৃত শব্দের এখনো আমাদের প্রয়োজন আছে, সেখান থেকে বঞ্চিত হব। সংস্কৃত চর্চা যদি উঠিয়ে দিই তাহলে আমরা কিন্তু আমাদের যে প্রধান খাদ্য সেই খাদ্য থেকেই কিন্তু আমরা পুরোপুরিভাবে বঞ্চিত হয়ে যাব। ইংরেজির বেলাতেও তাই।
বিশেষ করে দর্শন, নন্দশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান এবং ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই। রেলের ইঞ্জিন কি করে চালাতে হয় সে সম্বন্ধে বাংলাতে কোনো বই আছে বলে জানি না। তাই এসব টেকনিক্যাল শব্দের প্রয়োজন যে আরো কত বেশি সে সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা এখনো আমাদের মনের মধ্যে নেই। সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি। বলছি ইংরেজির বেলাতেও কিন্তু তাই। কি হয়েছে না, বিশেষ করে দর্শন, কোন কোন ক্ষেত্রে ইংরেজিটা প্রয়োজন? দর্শন, নন্দন শাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ইত্যাদি। লেখক কিন্তু এখানে পুরোপুরি স্পষ্টভাবেই বলছেন যে আমরা চাইলেই কিন্তু ইংরেজি ভাষাকে পুরোপুরিভাবে বর্জন করতে পারবো না, কারণ ইংরেজি ভাষায় এখনো অনেক বই আছে যার ট্রান্সলেশন হয়ে বাংলার সঠিকভাবে কোনো বই নেই। বিভিন্ন বিষয়ের ওপর সেই ভিত্তিতে দেখা গেল কোনো একটা জিনিস, একটা মেশিন কিভাবে চালাতে হবে না হবে এই সমস্ত কিছুর বিষয় তত্ত্ব একটা ইংরেজিতে দেওয়া আছে, কিন্তু সেই তত্ত্ব অনুযায়ী বাংলা ভাষায় কিন্তু সেরকম কোনো বই নেই, উপযুক্ত বই নেই। তাই বলছে যে ইংরেজির বেলাতেও তাই। তিনি আগের এইটুকুনি অংশ বোঝালেন যে কেন আমাদের সংস্কৃতটা দরকার, এবং তারপরে বোঝালেন যে কেন আমাদের ইংরেজিটা দরকার। এইটুকুনিতে আমরা পড়ছি যে ইংরেজিটা কেন দরকার। আরও তোমাদেরকে বলবো, এখানে যেমন আছে উদাহরণস্বরূপ তিনি দিয়েছেন দর্শন। দর্শন কাকে বলে না, তত্ত্বজ্ঞান বা যুক্তি ও প্রমাণের উপর প্রতিষ্ঠিত শাস্ত্র। তত্ত্বজ্ঞান বা যুক্তি ও প্রমাণের উপর প্রতিষ্ঠিত শাস্ত্রই হচ্ছে দর্শন। এবং নন্দন শাস্ত্রটা আমি উপরে লিখছি, এইটা বলছে সৌন্দর্য, এখানে লিখছি বিষয়ক বিশেষ জ্ঞান বা বিদ্যা। তো দেখো বলছে তোমাদের যেটা বললাম যে ইংরেজি দর্শন এবং নন্দন শাস্ত্র তোমাদেরকে বললাম যে সৌন্দর্য বিষয়ক বিশেষ জ্ঞান বা বিদ্যা। এই ধরনের পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা আর একটু বড় হলে তোমরা জানতে পারবে 11-12 যে সমস্ত বইগুলো আছে কেমিস্ট্রি এবং ফিজিক্সের, এই সমস্ত বই কিন্তু সব কিন্তু ইংরেজি ভাষায় লেখা, এখানে কখনোই তোমরা বাংলা ভার্সনে পাবে না। তো এইগুলোর জন্য, এই যে তত্ত্বগুলোর জন্য আমাদের কিন্তু ইংরেজির বিশেষভাবে প্রয়োজন। এবং বলছে ইত্যাদি জ্ঞান ও ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই, এবং সেই ভিত্তিতে দর্শন হোক, নন্দন শাস্ত্র হোক, সেই সম্বন্ধেও যে সমস্ত জ্ঞান সেগুলো সমস্ত কিছুই কিন্তু ইংরেজিতে দেওয়া রয়েছে, এগুলো কিন্তু কোনোটাই বাংলায় দেওয়া নেই, যার জন্য আমাদের কিন্তু ইংরেজির এখনো পর্যন্ত প্রয়োজনীয়তা কিন্তু পড়ায়নি। রেলের ইঞ্জিন কি করে চালাতে হয় সেই সম্বন্ধে বাংলাতে কোনো বই আছে বলে কিন্তু লেখকের জানা নেই। বলছে রেলের ইঞ্জিন কিভাবে চালাতে হয় বাংলা বিষয়ে বাংলাতে কিন্তু সেই ধরনীয় কোনো বই নেই যে বইটা পড়লে আমি এই তত্ত্ব সম্পর্কে অবগত হব। এবং তারপর বলছেন এইসব টেকনিক্যাল শব্দের প্রয়োজন যে আরো কত বেশি সেই সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা এখনো আমার মনের মধ্যে নেই। সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি। বলছে এই যে টেকনিক্যাল কাজগুলো, এই কাজগুলো কিভাবে করতে হবে না করতে হবে, কি কি স্টেপ আছে, এই স্টেপগুলো কোনোভাবেই কিন্তু বাংলা ভাষার কোনো গ্রন্থে কিন্তু এখনো নেই। সুতরাং
সেগুলোকে বোঝার জন্য এখন আমাদের ইংরেজিটাকে ধরে রাখতে হবে। ইংরেজি চর্চা বন্ধ করার কিন্তু প্রশ্ন এখন ওঠেই না। তো তৎকালীন সময়ে লেখক কিন্তু বুঝতে পেরেছিলেন ইংরেজির যে ইংরেজির যে কদর সেটা কতটা বেশি, ইংরেজির প্রয়োজনীয়তাটা আমাদের এখনো কতটা বেশি। এবং বর্তমান যুগে দাঁড়িয়ে আমরা তো ডিজিটাল হয়ে গেছি এবং সেই যুগে কিন্তু আরও আমাদের বেশি বেশি করে ইংরেজি চর্চার প্রয়োজন। আমরা যে কোনো কাজের ক্ষেত্রে মোবাইল হোক, ল্যাপটপ হোক, এখন AI এর যুগ আসছে, তো এই সমস্ত কিছুতেই কিন্তু ইংরেজির বিশেষভাবে একটা প্রয়োজনীয়তা রয়েছে। ইংরেজি ব্যতীত আমরা কিন্তু চিন্তা ভাবনাই করতে পারবো না। আমরা যে কোনো কাজের ক্ষেত্রে, কম্পিউটার হোক বা তোমরা নিজেরাই দেখতে পাবে যে বিজ্ঞান বিষয়ক যে কোনো কাজে কিন্তু ইংরেজির প্রভাবটা অনেক বেশি। বাংলা বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের তুলনায় ইংরেজিটা যেহেতু মানে ওয়ার্ল্ড অনুযায়ী গোটা বিশ্বব্যাপী ভাষা একটা, তাই ইংরেজির যে চাহিদাটা সেটা কিন্তু গোটা বিশ্বে এতটাই বেশি যে সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের কিন্তু কাজ করতে পারি। যে কাজটা আমরা ইংরেজিতে খুব সহজেই করতে পারবো, ইংরেজি ভাষা ব্যবহার করে যেটা করতে পারবো, সেটা কিন্তু বাংলাতে করতে পারবো না এত অনায়াসেই। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেটা আমরা পিছিয়ে যাবই, করতে সম্ভব হবে না। তার জন্যই বলছে যে ইংরেজি ভাষাটাকে পুরোপুরিভাবে বর্জন করা এখনো সেই সময় আসেনি, সেই চিন্তাভাবনা আমরা করবো না যে এখান থেকে আমাদের ইংরেজি ভাষাটাকে বাদ দেওয়া হয়। তো আমি তোমাদেরকে আজকে এতটুকুনি পড়ালাম, এর পরের অংশটুকুনি থেকে আমরা পরের ক্লাসে পড়বো।